হ্যালো ফ্রেন্ডস, ড্রিমস অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এনটিএ নেটের পেপার 1 ইউনিট 6-এর যে একটি ইউনিট লজিক্যাল রিজনিং, তার একটি সাব ইউনিট সিলোজিজম নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আমরা শুরু করি। দেখো বন্ধুরা, সিলোজিজম এটা হলো এক ধরনের ডিডাকটিভ রিজনিং, যেটা জেনারেল টু স্পেসিফিক বা জেনারেল টু পার্টিকুলার এই বিষয়টাকে বোঝায়, ঠিক আছে, বা ইউনিভার্সাল টু পার্টিকুলার এটাকে ইঙ্গিত করে। কারণ আমরা জানি ডিডাকটিভ মানে এটাই বোঝায়। তারপরে দেখো বন্ধুরা, দ্য প্রবলেম বেসড অন সিলোজিজম আর অন দ্য টু পার্টস, অর্থাৎ সিলোজিজমের যে প্রবলেম সেটা দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে প্রিপোজিশনস, একটা হচ্ছে কি প্রিপোজিশনস, আর অন্যটা হচ্ছে কনক্লুশন। প্রিপোজিশন বা প্রিপোজিশনস বলি, আর একটা হচ্ছে কনক্লুশন বা কনক্লুশন ড্র ফ্রম গিভেন প্রিপোজিশন। তো যে কনক্লুশন দেওয়া থাকে সেটা থেকে যে আমরা প্রপোজিশন অঙ্কন করি, ঠিক আছে, যে প্রপোজিশন দেওয়া থাকে সেটা থেকে যে আমরা কি করি, কনক্লুশনটা ড্র করি। তারপরে দেখো, পার্টস অফ টু প্রপোজিশনস। একটা প্রপোজিশনের দুটি পার্ট, এক হচ্ছে সাবজেক্ট আর দুই হচ্ছে প্রেডিকেট। এবারে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট আমরা কিভাবে বুঝবো? ধরো একটা এক্সাম্পল নেওয়া যাক, যেমন ধরো অল এ আর বি। এখানে অল এ আর বি, এটা হচ্ছে সাবজেক্ট আর বিটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। যেমন যদি ধরি একটা আরেকটা দেওয়া যায়, অল ডগস আর ক্যাটস, তাহলে এখানে ডগসটা হচ্ছে সাবজেক্ট আর ক্যাটসটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। এবারে দেখো, আমরা দু রকমের প্রিপোজিশন পড়বো। তার মধ্যে প্রথম যেটা প্রিপোজিশন সেটাকে বলা হচ্ছে ক্যাটেগরিক্যাল প্রিপোজিশন। তাহলে ক্যাটেগরিক্যাল প্রিপোজিশন কাকে বলে? দেখুন, দ্য দ্য সেন্টেন্স হুইচ আর কন্ডিশন ফ্রি আর কল্ড ক্যাটেগরিক্যাল প্রিপোজিশনস। তাহলে যখন কোনো সেন্টেন্স কন্ডিশন ফ্রি হবে, অর্থাৎ শর্ত থাকবে না তাতে, তাকে বলা হবে ক্যাটেগরিক্যাল প্রিপোজিশনস। ইন আদার ওয়ার্ডস, এ ক্যাটেগরিক্যাল প্রিপোজিশনস has no condition attached with it and makes direct assertion। অর্থাৎ যে প্রিপোজিশনে কোনো কন্ডিশন থাকবে না এবং যার সাথে কি হবে, ডাইরেক্ট অ্যাসারশন করা যাবে, সেটাই হচ্ছে ক্যাটেগরিক্যাল প্রিপোজিশনস। এমন একটা উদাহরণ নেওয়া যাক। দেখো বন্ধুরা, যেমন ধরো এ অল এ আর বি, নো এ ইজ বি, সাম এ ইজ নট বি। দেখো এখানে বাক্যগুলোর মধ্যে যে তিনটে আমি বাক্য বললাম, অল এ আর বি, নো এ নো ইজ বি অ্যান্ড সাম এ ইজ নট বি, এখানে ইফ, হোয়েন, হোয়ার এই সমস্ত কন্ডিশন কিন্তু বাক্যের মধ্যে নেই। তাই এই বাক্যগুলো কি কন্ডিশন ফ্রি। তাই এই সমস্ত উদাহরণগুলোকে আমরা কি বলতে পারি, ক্যাটেগরিক্যাল প্রিপোজিশনস। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে দেখো বন্ধুরা, নন ক্যাটেগরিক্যাল প্রিপোজিশনস। ইট ইজ ডিফারেন্ট ফ্রম ক্যাটেগরিক্যাল প্রিপোজিশন হুইচ হ্যাজ কন্ডিশন অ্যাটাচড উইথ ইট। তাহলে এটা কি, নন ক্যাটেগরিক্যাল প্রিপোজিশন হচ্ছে ক্যাটেগরিক্যাল প্রিপোজিশন থেকে সম্পূর্ণ আলাদা, এখানে কিন্তু কন্ডিশন যুক্ত থাকে। আমরা একটা এক্সাম্পল নেওয়া যাক, ইফ এ দেম বি, ঠিক আছে, ইফ যদি এ হয় তারপর বি আসবে, ঠিক আছে। তাহলে এখানটায় ইফ এ দেম বি, এখানে কিন্তু একটা কন্ডিশন আছে, তাই এটাকে বলা হচ্ছে নন ক্যাটেগরিক্যাল প্রপোজিশনস। ওকে, তারপরে দেখো বন্ধুরা, ওয়ান রুল দ্যাট ইউ হ্যাভ টু ফলো। আমাদেরকে একটা রুলস ফলো করতে হবে, সেটা কি, ক্যাটেগরিক্যাল যখন আমরা সিলোজিজম করব, বলছে অ্যান্সার উইল বি রাইট অনলি ইফ ইউ আর 100% শিওর। অ্যান্সারটাকে আমরা তখনই নেব যখন আপনি 100% শিওর হবেন। এবং ব্র্যাকেটে কী বলা হয়েছে, 99.99% শিওর হলেও কিন্তু হবে না, অর্থাৎ আপনাকে কিন্তু 100% শিওর হতে হবে, ঠিক আছে। তো দেখুন, আমরা কি করব, আন্ডারস্ট্যান্ডিং থ্রু ভেন ডায়াগ্রাম, আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে বিষয়গুলিকে বোঝার চেষ্টা করি। ভেন ডায়াগ্রাম কি অনেকেই আপনারা জানেন, যে আমরা যখন ভেন ডায়াগ্রাম হচ্ছে কিছু ওভারল্যাপিং সার্কেল, যেটা দ্বারা আমরা একটা কোনো সেন্টেন্সকে আমরা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে, ওভারল্যাপিং সার্কেলের দ্বারা মানে বৃত্তের দ্বারা, তখন যেটা একটার উপরে একটা আসে,
সেইটাকেই বলা হচ্ছে ভেন ডায়াগ্রাম। তো দেখুন প্রথম যে বাক্যটা বলেছে, দেখুন এখানে কি বলা হয়েছে, অল এ আর বি। ভালো করে দেখুন, অল এ আর বি। দেখুন ছবিটা আঁকা হয়েছে, আপনারা কিভাবে আঁকবেন সেটা এখানে আপনাদেরকে একটু বলে দেওয়া উচিত। দেখুন এখানে অল এ আর বি, তাহলে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এ আর প্রেডিকেট হচ্ছে বি। আপনাদেরকে আগেই বলেছি প্রথমেরটা হয় সাবজেক্ট, নেক্সট হচ্ছে প্রেডিকেট। তাহলে অল এ আর বি, তাহলে সমস্ত এ হয় বি, ঠিক আছে? তাহলে তাহলে কি হচ্ছে এখানে, যে এর সমস্তটা কার মধ্যে পড়ছে? বি এর মধ্যে পড়ছে। তো সব থেকে ভালো তোমরা সাবজেক্টটাকে ভেতরে রাখবে, মানে সাবজেক্টটা এখানে স্মল, প্রেডিকেটটা এখানে বিগ, ঠিক আছে? তার মানে বি এর মধ্যেই কিন্তু সমস্ত এগুলো ঢুকে আছে বা অবস্থান করছে। ওকে, দেখো এখানে কি বলা আছে, অল মিনস 100% পজিটিভ আর নো মিনস 100% নেগেটিভ। তাহলে যখন অল বলছে, কোনো সেন্টেন্স অল দিয়ে স্টার্ট হচ্ছে, তখন সেই সেন্টেন্সটা কিন্তু অবশ্যই 100% কী হবে? পজিটিভ হবে, ঠিক আছে? 100% পজিটিভ হবে। তারপরে দেখো এখানে কি বলেছে, রুলস দেখো, রুলস কি বলেছে যে 1 নম্বর রুলস, প্রেডিকেট গ্রেটার দেন সাবজেক্ট। প্রেডিকেটটা কি হবে? বড় হবে, আর সাবজেক্টটা ছোট হবে। এই একটু আমাদেরকে বললাম, কারণ বি এখানে বিগ, কারণ বি এর মধ্যে বা বি এর মধ্যে, হ্যাঁ বি এর মধ্যে হচ্ছে এটা অবস্থান করছে, এটা আপনাদেরকে বললাম। তারপরে দেখো 2 নম্বর, এখানে কি বলেছে, ইফ উই রিভার্স দ্য অল টাইপ স্টেটমেন্ট ইট উইল বিকাম ফলস। যদি আমি স্টেটমেন্টটাকে উল্টে দিই, রিভার্স করি, রিভার্স করা মানে উল্টে দিই, তাহলে কি হবে? এই সেন্টেন্সটা কিন্তু ফলো করবে না, বা এই স্টেটমেন্টটা ঠিক হবে না, এটা ফলস হবে। কারণ দেখো, যদি আমি বলা হয়, যেমন যদি বলি অল বি আর এ, কি বলি? যদি বলি অল বি আর এ, ঠিক আছে? যদি বলা হয় অল বি আর এ, সেক্ষেত্রে দেখো এখানে আমি বলতে চাইছি যে সমস্ত বিটা এর মধ্যে আছে, কিন্তু সেটা কি আদৌ পসিবল? কারণ বি তো অনেক বড় আর এ তো ছোট। তাহলে কোনোদিনই বলতে পারি না আমি যে বি এ এর মধ্যে, আমি এটা বলতে পারি না। আমরা বলতে পারি এ, সমস্ত এগুলো বি এর মধ্যে, আমি কখনোই বলতে পারি না যে সমস্ত বিটা এ এর মধ্যে, কারণ সেটা নয়। কারণ এ হচ্ছে বি এর মধ্যে আছে, বি কিন্তু এর মধ্যে নেই, ঠিক আছে? কারণ বি অনেক বিগ, ঠিক আছে? তাহলে এখানে যদি 3 নম্বর অপশন দেখো, বা রুলস সরি, তো এখানে বলা হয়েছে সাম বি আর এ, এটা ফলো করবে। অর্থাৎ যদি অল এর পরিবর্তে সাম করে রিভার্স করা হয়, তাহলে আমি এখানে বাক্যটা ছিল অল এ আর বি, এটাকে যখন আমি অল দিয়ে রিভার্স করছিলাম অল বি আর এ, তখন কিন্তু সেটা ফলো করবে না। কিন্তু যদি আমি সাম দিয়ে বলি যে সাম বি আর এ, এখানেও রিভার্স করলাম, কিন্তু সাম দিয়ে যখন বলছি তখন সেটা ফলো করছে। তাহলে এখানে রুলসটা কি, অল এর পরিবর্তে সাম ব্যবহার করে রিভার্স করি, তাহলে স্টেটমেন্ট ফলো করবে, ঠিক আছে? কারণ এটা দ্বারা বোঝাচ্ছে বি এর কিছুটা অংশ হলো এ। অবশ্যই আমি যদি বলি সাম বি আর এ, তার মানে কি বি এর সাম মানে কিছু, তাহলে বি এর কিছুটা অংশ হচ্ছে এ, সেটা তো হবেই। কিন্তু আমি কখনোই বলতে পারি না অল বি আর এ, সমস্ত বিটা এ এর মধ্যে আছে, অসম্ভব। বা সমস্ত বিটা এ, এটা কোনো দিনই হতে পারে না, ঠিক আছে? তারপরে দেখো বন্ধুরা, এখানে কি বলেছে, সাম এ আর বি। 2 নম্বর যে জিনিসটা নিয়ে আমরা দেখবো সেটা হচ্ছে, দেখো সাম এ আর বি, এই কন্ডিশনটার ক্ষেত্রে দেখো সাম এ আর বি অর্থাৎ কিছু এ হয় বি। এখানে রুলস কি বলেছে, দেখো ছবিটা দেখো, এখানে এ আর বি, এদের মধ্যে এই এই অংশটা কমন, অর্থাৎ এ এর মধ্যে এই অংশটা বি এর মধ্যে আছে, আবার বি এর এই অংশটাও এ এর মধ্যে আছে। সুতরাং আমি বলতে পারি যে সাম এ ইজ বি, এই ডায়াগ্রামটা এখানে আঁকা হয়েছে, ঠিক আছে? এবারে দেখো ভেন ডায়াগ্রামটা এখানে আঁকা হয়েছে। এখানে রুলস কি, সাম বি আর এ, এটা রাইট হবে, অর্থাৎ রিভার্স করলে স্টেটমেন্ট ফলো করবে। এখানে বলা ছিল সাম এ আর বি, এটা যদি আমি উল্টে লিখি সাম বি আর এ, অর্থাৎ যখন আমি অলের ক্ষেত্রে সেন্টেন্স রিভার্স করছিলাম হচ্ছিল না, কিন্তু এটাতে হুবহু যেই সেন্টেন্সটা লেখা আছে সেটা শুধু আমি রিভার্স করে লিখে দিলেই হয়ে যাবে। অর্থাৎ এ বি এর কিছুটা অংশ, আবার উল্টে যদি বলি বিও তো এর কিছুটা অংশ, তাই না? তো সেক্ষেত্রে এই স্টেটমেন্টটা কিন্তু ফলো করবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো 3 নম্বর দেখো কি বলেছে, নো এ ইজ বি, নো এ ইজ বি। তাহলে দেখো এ এর সাথে বি এর কোনো কি নেই, সম্পর্ক নেই, এরা টোটালি ডিফারেন্স একে অপরের থেকে, ঠিক আছে? এইভাবে ভেন ডায়াগ্রামটা আঁকতে হবে। তাহলে এ আর বি, তাহলে নো এ ইজ বি, তাহলে এর কোনো অংশই বি নয়, সেক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। এবারে দেখো রুলস কি, রিভার্স করলে স্টেটমেন্ট ফলো করবে। যেমন দেখো আমি যদি বলি এ নো এ ইজ বি, তেমনি অপোজিটভাবে যদি ঘুরিয়ে বলি নো বি ইজ এ, এর সঙ্গে বি এর কোনো সম্পর্ক নেই, তার মানে তো বি এর সাথেও এর কোনো সম্পর্ক নেই, তাই না?
তো সেক্ষেত্রে এখানে স্টেটমেন্ট কিন্তু ফলো করবে যদি আমরা রিভার্স করি, অর্থাৎ উল্টে দিই। ঠিক আছে, দেখো এ ইজ বি, নো এ ইজ বি, তেমনি একইভাবেই যদি বলতে পারি নো বি ইজ এ। ঠিক আছে, উদাহরণটা দেখে নাও। তারপরে দেখো 4 নম্বর যে কন্ডিশনটা আমরা দেখি, সাম এ আর নট বি। তাহলে সাম এ আর নট বি, তাহলে এর কিছুটা অংশ কি হচ্ছে, এর কিছুটা অংশ, কিছুটা মানে ধরো এই অংশটার কথা যদি বলি, এর কিছুটা অংশ বি নয়। দেখো হয়তো ধরো এটা ওই দিকে রয়ে গেছে মানে ভেতর দিকে, আর বিটা ওপরে আছে। ঠিক আছে, এই দুটো পরপর ওপরে আছে বলেই আমি দেখে বলতে পারি না বি এর কিছুটা অংশ, কারণ আগের ছবিটাতে দেখবে দুটোই ডিপ করা ছিল, কিন্তু এখানটাই দেখো হালকা করা আছে। তার মানে এটা ঠিক নিচে আছে সাইডে, আর বিটা তার উপরে অবস্থান করলেও কিন্তু বি এর কিছুটা অংশ এ নয়, এটা বলছে এখানে। এখানে রুলস দেখো, এখানে রুলস কি বলছে, রিভার্স করলে স্টেটমেন্ট ফলো করবে। তাহলে আমি যদি বলি যে এ এর কিছুটা অংশ বি নয়, তেমনি এটা তো এভাবে বলতে পারি, সাম বি আর নট এ, বি এর কিছুটা অংশও তেমনি এর মধ্যে পড়ছে না, অর্থাৎ ডায়াগ্রামের ছবিটা এরকম হবে। ঠিক আছে, তাহলে এ এর কিছু অংশ যেমন বি নয়, তেমনি বি এর কিছু অংশ কি এ নয়, এটা আমরা বলতে পারি, তাই না? দেখো বন্ধুরা, আমরা এতদূর যে পড়লাম সেগুলো নিয়ে যদি একটু কোয়েশ্চেন প্র্যাকটিস করি, কোয়েশ্চেন্স প্র্যাকটিস করলেই কিন্তু আমরা সহজেই বুঝতে পেরে যাব। তো দেখো, প্রথমে আমি যেভাবে বলেছিলাম একটা তোমার সিলোজিজমের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে প্রিমিসেস, একটা কনক্লুশন। তো দেখো এখানে কি বলেছে, 1 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলেছে প্রিমিসেসে বলেছে সাম ট্রিজ আর পেপারস। তাহলে এখানে আমাকে ডায়াগ্রামগুলো আঁকতে হবে। এখানে কি বলেছে, সাম ট্রিজ আর পেপারস, আমি ছবিটা আঁকছি দেখো, সাম ট্রিজ আর পেপারস। তাহলে তাহলে সাম ট্রিজ আর পেপারস, তাহলে আমি যদি বলি এটা ট্রিটাকে টি দিলাম আর পেপারসটাকে পি দিলাম, তাহলে সাম ট্রিজ আর পেপার, দেখতে পাচ্ছি ছবিটা কীভাবে এঁকেছি। তারপরে বলেছে সাম পেপারস আর ইঙ্ক, আবার বলছে সাম পেপারস আর ইঙ্ক, ইঙ্কটাকে আই দিচ্ছি। ঠিক আছে, আবার বলছে সাম ইঙ্ক আর ব্লু। ঠিক আছে, আবার বলছে সাম ইঙ্ক আর ব্লু, ব্লুর জন্য বি এল দিচ্ছি না, বুঝতে পারবে আশা করি। ঠিক আছে, এবারে দেখো এখানে কনক্লুশন কি বলেছে, কনক্লুশন বলেছে, ছবিটি একটু নিচে আঁকা হয়ে গেছে, তোমরা একটু দেখো। আশা করি দেখতে পাচ্ছ। দেখো সাম 1 নম্বর কনক্লুশন, সাম ইনক আর ট্রি, সাম ইনক আর ট্রি। দেখো ইনকের সাথে ট্রির কি কোনো সম্পর্ক আছে, মানে সাম ইনক কি ট্রি হতে পারে? দেখো এই সেন্টেন্সটা কখনোই কিন্তু ফলো করবে না, কারণ সাম সাম পেপারস আর ইঙ্ক আছে, বা সাম ইঙ্ক আর ব্লু হতে পারে, কিন্তু ট্রির সাথে কিন্তু ইঙ্কের কোনো সম্পর্ক নেই, সুতরাং এই স্টেটমেন্টটা ফলো করবে না। ঠিক আছে, এরপরে দেখো সাম পেপারস আর ট্রি, সাম পেপারস আর ট্রি, হ্যাঁ অবশ্যই দেখো সাম ট্রিজ আর পেপার আছে, আমরা বলেছিলাম সাম ট্রিজ আর পেপারস। সামের ক্ষেত্রে যদি আমরা সেন্টেন্সকে রিভার্স করি, অর্থাৎ সাম পেপারস আর ট্রি, এটা কিন্তু ফলো করবে, সুতরাং এটা ফলো করবে। তারপরে দেখো সাম ব্লু আর পেপারস, সাম ব্লু আর পেপারস। দেখো সাম ব্লু, এই যে ব্লু এর সাথে পেপার কি কোনো লিঙ্ক আছে? না। দেখো এখানে সাম ইঙ্ক আর ব্লু হতে পারে, কিন্তু সাম পেপারসের সঙ্গে কিন্তু ব্লুর কোনো রিলেশন এখানে আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং এই স্টেটমেন্টটা কিন্তু এখানে ফলো করছে না, তাহলে সাম ব্লু আর পেপার এটা কিন্তু যাচ্ছে না। তারপরে দেখো সাম ব্লু আর ইঙ্ক, সাম ব্লু আর ইঙ্ক, দেখতেই পাচ্ছি ব্লুর সাথে ইঙ্কের কিন্তু যাচ্ছে, কারণ এখানে স্টেটমেন্টটা ছিল সাম ইঙ্ক আর ব্লু, এটাকে যদি রিভার্স করি সাম ব্লু আর ইঙ্ক, সেটা আমরা দেখছি যে রিভার্স করলে ফলো করবে। তাহলে এই দুটো স্টেটমেন্ট ফলো করছে। তাহলে অপশান দেখো এখানে কি ছিল, 1 and 4, 2 and 4, দেখো এখানে 2 আর 4 দুটোই করছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। ঠিক আছে, এক্সামের সময় এরকম প্রশ্ন আসবে, তো তোমরা সেগুলো ইজিলি যাতে করতে পারো, তাই প্র্যাকটিসটা আজকে করে দিচ্ছি এবং বুঝতেও পারবে সহজেই তোমরা। তারপরে দেখো নেক্সট যেটা আছে প্রশ্নটা, তোমরা দেখো প্রশ্নটা কি বলেছে, 2 নম্বরটা প্রশ্নটা বলছে, দেখো প্রিমিসেসটা বলেছে অল ফ্রুটস আর অ্যাপেল, কি বলছে, অল ফ্রুটস আর অ্যাপেল। তাহলে এখানে দেখো অল দিয়ে যখনই হবে, আমি বলেছি সাবজেক্টটা কী হবে, ছোটো হবে, প্রেডিকেটটা বড় হবে, তাহলে ফ্রুটসটা হবে ভেতরে আর তার বাইরে হবে অ্যাপেলস। তাহলে অল ফ্রুটস, ফ্রুটসের জন্য এফ লিখছি আর অ্যাপেলসের জন্য এ লিখছি, অল ফ্রুটস আর অ্যাপেল নাও এফই লিখলাম। ঠিক আছে, অল ফ্রুটস আর অ্যাপেল। তারপর দেখো অল অ্যাপেলস আর ব্যানানা, আবার বলছে অল অ্যাপেলস, তাহলে এখানে অ্যাপেলসটা হয়ে গেছে সাবজেক্ট আর ব্যানানাটা হয়ে গেছে প্রেডিকেট, তার মানে ব্যানানাটা বড় হবে, তার মানে ব্যানানাটা এইভাবে ছবিটা হবে, দেখো ব্যানানা, চলো অ্যাপেল লিখিয়ে দিলাম। তারপরে দেখো সাম ব্যানানা আর অরেঞ্জ,
দেখো সাম বলেছি, সাম ব্যানানা আর অরেঞ্জ, সাম, তাহলে এক্ষেত্রে কী করতে হবে, সাম ব্যানানা আর অরেঞ্জ দিলাম, তাহলে সাম ব্যানানা আর অরেঞ্জ, যেহেতু সাম বলেছে তাহলে হালকা টাচ করবে অরেঞ্জ। তারপরে বলছে দেখো সাম ম্যাঙ্গো আর গ্রেপস, দেখো এটা তো সম্পূর্ণ এখানে কিন্তু আলাদা, তাহলে সাম ম্যাঙ্গো আর গ্রেপস, এখানে আমি যেটাকে ম্যাঙ্গো দিলাম এটাকে গ্রেপসের জন্য জি দিলাম, ঠিক আছে। এবার দেখো তাহলে ডায়াগ্রামটা বুঝতে পারলে, যেহেতু এখানের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই আমাকে আলাদা করে এটা আঁকতে হলো, ঠিক আছে, এর মধ্যে থাকলেও, প্রমিসেসের মধ্যে থাকলেও। দেখো কনক্লুশন কি বলছে, 1 নম্বর বলছে সাম অরেঞ্জ আর অ্যাপেল, সাম অরেঞ্জ আর অ্যাপেল, দেখো সাম অরেঞ্জ আর অ্যাপেল কি হতে পারে, অরেঞ্জের সাথে অ্যাপেলের কি কোনো সম্পর্ক আছে, দেখো সাম অরেঞ্জ আর অ্যাপেল হবে না, কারণ এখানে সাম ব্যানানা আর অরেঞ্জ হবে, কিন্তু সাম অ্যাপেল আর অরেঞ্জ হবে না, সুতরাং এই স্টেটমেন্টটা কিন্তু ফলো করবে না। তারপরে দেখো সাম গ্রেপস আর ফ্রুটস, দেখো গ্রেপসের সাথে কি ফ্রুটসের কোনো সম্পর্ক, দেখো টোটালি আলাদা এরা, তাহলে গ্রেপস, সাম গ্রেপস আর ফ্রুটস কিন্তু হবে না। তারপরে দেখো সাম ব্যানানা আর ফ্রুটস, সাম ব্যানানা আর ফ্রুটস, দেখো বলেছিলাম যখন এখানে দেখো কি সেন্টেন্স ছিল, অল ফ্রুটস, অল অ্যাপেলস আর ব্যানানা, তাহলে অ্যাপেল যদি সব ব্যানানা হয় তাহলে সেক্ষেত্রে ফ্রুটস কিন্তু অ্যাপেলের মধ্যেই পড়ছে, কিন্তু এটাকে যদি আমি অল দিয়ে বলতাম তাহলে হতো না, কিন্তু সাম দিয়ে যেহেতু বলেছে, সাম ব্যানানা আর ফ্রুটস, সাম দিয়ে যখন বলছে তার মানে ব্যানানার কিছু অংশটা হচ্ছে ফ্রুটস অবশ্যই, কারণ দেখো এই যে ব্যানানাটা টোটাল আছে তার মধ্যে কিছু তো ফ্রুটস আছে, সেই জন্য সাম ব্যানানাটা মানে ব্যানানার কিছু অংশটা ফ্রুটস, কারণ ব্যানানার মধ্যেই তো ফ্রুটসটা কিছু অংশ জুড়ে আছে, সুতরাং এই স্টেটমেন্টটা ফলো করবে। তারপরে দেখো সাম গ্রেপস আর ব্যানানা, গ্রেপসের সঙ্গে ব্যানানার কোনো সম্পর্ক নেই, সুতরাং এটাও ফলো করবে না। তো সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন, এখানে অপশনটা দেখে নাও, অপশন হচ্ছে, অপশন কোনটা, 3 নম্বরটা ঠিক হলো, তাহলে অপশন সঠিক উত্তর হবে অপশন বি 3 অনলি, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে দেখো বন্ধুরা যেই প্রশ্নটা আছে, প্রথম প্রেমিসেস দেখো সাম সান আর মুন, সাম সান আর মুন, তারপরে বলছে দেখো তাহলে এটা যদি আঁকা যায় সাম সান আর মুন, তাহলে সান আঁকলাম আর মুন আঁকলাম, সানের জন্য এস দিলাম, মুনের জন্য এম দিলাম, সাম সান আর মুন। তারপরে দেখো নো স্টার আর মর্নিং, নো স্টার আর মর্নিং, তার আগে একটা সেন্টেন্সটা, এটা আমি একটু আগে পিছু লিখে ফেলেছি, তার আগে এই স্টেটমেন্টটা হওয়া উচিত ছিল অল মুন আর স্টার্স, তাহলে অল মুন আর স্টার্স, তাহলে এখানে কীভাবে আঁকবো, এখানে তো এইভাবে আঁকা হয়ে গেছে, তাহলে আমি এইভাবে আঁকতে পারি, দেখো মুনটা যেমন আছে, তাহলে অল মুন আর কি স্টার, তো স্টার করে দিলাম, ঠিক আছে। তাহলে কি এখানে স্টারটা হচ্ছে কি, স্টারটা হচ্ছে এখানে এই 3 নম্বর স্টেটমেন্টটা দেখো, এখানে মুনটা হচ্ছে কি সাবজেক্ট আর স্টারটা হচ্ছে প্রেডিকেট, তার মানে স্টারটা বড় হবে বলেছি, যখন অল দিয়ে স্টেটমেন্ট হয় সাবজেক্টটা ছোটো হবে, তার মুনটা ভেতরে স্টারটা বাইরে, ঠিক আছে। তারপরে দেখো এবারে এটা আঁকছি নো স্টার আর মর্নিং, স্টারের সাথে মর্নিংয়ের কোনো কি নেই, রিলেশন নেই, তাহলে এখানে মর্নিং পড়ে গেল, মর্নিং, ঠিক আছে। আর তারপরে বলছি দেখো সাম মর্নিং আর নাইট, আবার মর্নিংয়ের সাথে কিন্তু নাইটের কি আছে, একটা রিলেশন আছে, তাহলে সাম মর্নিং আর কি নাইট, এটা আঁকলাম, ঠিক আছে। এবার দেখো স্টেটমেন্ট ফলো করে কি না, ঠিক আছে। দেখো কি বলছে এখানে, কনক্লুশন বলছে সাম স্টার আর, সাম স্টার আর সান, দেখো সাম স্টার, স্টারের কিছু অংশ কি সান, দেখো হ্যাঁ অবশ্যই, যেহেতু মুনটা কি আছে স্টারের মধ্যেই আছে, দেখো সাম স্টারের, সরি সানের সাথে যেহেতু মুনের সাম রিলেশন আছে, তার মানে স্টারের সাথেও কিন্তু সানের আছে, দেখি আমরা ছবিটা দেখেই বুঝতে পারছি যদি এটা স্টার হয় পুরোটা, তাহলে যেহেতু মুনের সাথে সম্পর্ক ছিল তার মানে এখানে সানের সাথেও থাকবে স্টারের, সুতরাং এই স্টেটমেন্টটা ফলো করবে, ঠিক আছে। তারপরে দেখো সাম নাইটস আর সান, দেখো নাইটস এখানে আর সান এখানে, এখানে কি কোনো সম্পর্ক আছে, এদের মধ্যে তো সম্পর্ক নেই, যেহেতু স্টারের সাথে মুনের মর্নিংয়ের কোনো সম্পর্ক নেই তাহলে নাইটেরও থাকবে না, ঠিক আছে। তো সেই জন্য এই যে এই অপশানটা সাম নাইটস আর সান, এটা কিন্তু ফলো করবে আমাদের না, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে সাম মর্নিং আর মুন, সাম মর্নিং আর মুন, দেখো মর্নিংয়ের সাথে কি মুনের কোনো সম্পর্ক আছে, এই যে মুন এখানে নেই, সম্পূর্ণ আলাদা, তাহলে সেক্ষেত্রে এটাও ফলো করবে না। তারপরে দেখো অল স্টার আর মুন, অল স্টার আর মুন, ভালো করে দেখো অল স্টার আর মুন, এখানে দেখো ছিল অল মুন আর স্টার, আমি বলেছিলাম অল থাকলে স্টেটমেন্টকে রিভার্স করলে অল দিয়ে কিন্তু হবে না, সাম দিয়ে করতে হবে, তাহলে এক্ষেত্রে কিন্তু অল স্টার আর মুন এই স্টেটমেন্টটা কিন্তু কী করবে না, ফলো করবে না, এটাও করলো না, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি
ওয়ান অনলি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ওয়ান অনলি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, দেখো আনটাচেবিলিটি ইজ কার্স। আনটাচেবিলিটি ইজ কার্স। দেখো এখানে কিন্তু কোনো অল বা সাম এখানে উল্লেখ করা নেই, কিন্তু আনটাচেবিলিটি এই শব্দটা হচ্ছে একটা কি, যেহেতু এখানে একটা সিঙ্গুলার ওয়ার্ড ইউজ করা হয়েছে, সুতরাং এখানে অটোমেটিক্যালি সিঙ্গুলার ওয়ার্ড থাকলে অল আমরা ধরে নেব। তাহলে অল আনটাচেবিলিটি ইজ কার্স। তারপরে বলছে অল হট প্যান্টস আর আনটাচেবল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার ডায়াগ্রামসটা কীরকম হবে, দেখো অল আনটাচেবিলিটি ইজ কার্স, তাহলে এটা সাবজেক্ট, তার মানে ছোটো হবে, কার্সটা প্রেডিকেট বড় হবে। তাহলে আমি যদি করি, এটা হচ্ছে আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি, আর এটা হচ্ছে কার্স, CURAC, কার্স। ঠিক আছে, তারপরে এখানে কি বলেছে, অল হট প্যান্টস আর আনটাচেবল। ছবিটা একটু আঁকা ভুল হয়নি, একটু বড় করে আঁকলে ভালো হতো আনটাচেবিলিটা। দেখো তাহলে অল আনটাচেবিলিটি ইজ কার্স। ঠিক আছে, অল আনটাচেবিলিটি ইজ কার্স। আর এখানে কি বলেছে কনক্লুশন, দেখো সরি, অল হটস্প্যান আর আনটাচেবল। তাহলে অল হটস্প্যান, তার মানে হটস্প্যানটাকে আমাকে এর মধ্যে দিতে হবে, হটস্প্যান, হট প্যান্টস আর কি আনটাচেবল। তার মানে হটস্প্যানটা যেহেতু সাবজেক্ট, এই ভেতরে হয়ে গেল, প্রেডিকেটটা বাইরে। ঠিক আছে, এবার দেখো কনক্লুশন, দেখো অল হটস্প্যান্স আর কার্স, অল হটস্প্যান্স আর কার্স। দেখো অল হটস্প্যান্স আর কার্স। দেখো যেহেতু অল আনটাচেবিলিটি ইজ কার্স হতে পারে, তাহলে অল হটস্প্যান সেও তো কার্সের মধ্যেই আছে, তাহলে অল হটস্প্যান্স আর কার্স এটা কিন্তু ফলো করবে। ঠিক আছে, তারপরে দেখো অল কার্স আর আনটাচেবল, অল কার্স আর আনটাচেবল। দেখো অল কার্স আর আনটাচেবল, অল আনটাচেবিলিটি ইজ কার্স হতে পারে, কিন্তু অল কার্স আর আনটাচেবল হবে না, কারণ আমি বলেছিলাম অল দিয়ে সেন্টেন্স রিভার্স করলে ফলো করবে না, সুতরাং অল কার্স আর আনটাচেবল এটা ফলো করছে না। তারপরে দেখো সাম আনটাচেবল থিংস আর হট প্যান্টস। সাম, দেখো সাম দিয়ে বলেছিলাম রিভার্স করলে কিন্তু যাই, তাহলে সাম আনটাচেবল থিংস কিন্তু কি হচ্ছে, হট প্যান্টস হচ্ছে। অল দিয়ে হট প্যান্টসকে কিন্তু কি করবে না, যদি আমি রিভার্স করি ফলো করবে না, কিন্তু সাম দিয়ে যখন আমরা করছি তখন কিন্তু ফলো করবে। ঠিক আছে, তাহলে এটা ফলো করছে। ঠিক আছে, তারপরে দেখো সাম কার্স আর আনটাচেবল, একইভাবে কার্সের কিন্তু আনটাচেবলের ভেতরে আছে, তাহলে সাম দিয়ে বলছে মানে রিভার্স করছে, কিন্তু সাম দিয়ে করছে তার মানে হবে। তাহলে সঠিক উত্তর হবে ওখানে অপশান কোনটা, অপশান সি, 1, 3 and 4। সঠিক উত্তর হবে 1, 3 and 4। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে সিলোজিজমের যে অংশটা আজকে তোমাদের বোঝালাম। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।